আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুবর্ণা সুমা। সোমবার শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। হেফাজতের সমাবেশে হামলায় 61 জনের মৃত্যুর তথ্য মিলেছে, চিফ প্রসিকিউটর। গণমাধ্যম তোষামোদী করুক, তা আমরা চাই না, মির্জা ফখরুল। জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের 18 কোটি টাকার 2টি ফ্ল্যাট ক্রয়। সংসদে না হলে রাজপথে নেমে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে, জামাত আমির। পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাইদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি। 1.5 ঘন্টা পর ব্রাউজারে ফিরেছে ফেসবুক। প্রক্সি দিয়ে সরকারি চাকরি, মন্ত্রণালয়ে যোগ দিতে এসে ধরা 4 জন। শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে মিলল 16 কেজি সোনা। প্রাথমিকের শিক্ষক কর্মকর্তারা গবেষণায় পাবেন 2 লাখ টাকা। ঢাকা সহ 17 জেলায় রাতের মধ্যে ঝড়ের আভাস। ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুগপথ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার 20 জুলাই সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তবে বৈঠকে অংশগ্রহণকারী দল বা আলোচ্য সূচি সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি। সরকার গঠনের পর এই প্রথম যুগপথ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তারেক রহমান। যুগপথ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভবিষ্যৎ করণীয় নিয়েও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রটি আরো জানায়, বৈঠকে শরিক দলগুলোর মতামত ও পরামর্শ শোনা হবে। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হতে পারে। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে 61 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে 58 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। রবিবার দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, খসড়া তালিকায় 61 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে 58 জনের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। হেফাজতের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, রিপোর্টের খসড়া সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা চাই কোনো আসামি যাতে বাদ না থাকে এবং নির্দোষ কাউকে যেন আসামি করা না হয়। আশা করি 21 জুলাই নির্ধারিত সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হবে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যম যেন তোষামোদীর সংস্কৃতিতে না জড়ায়। তিনি বলেন, কেন জানি জাতিগতভাবে আমরা তোষামোদী থেকে বেরিয়ে আসতে পারছি না। গণমাধ্যম তোষামোদী করুক, সেটা আমরা চাই না। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এ আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান। মির্জা ফখরুল ইসলাম বলেন, দীর্ঘ 15 থেকে 16 বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন রাষ্ট্র নির্মাণের একটি ঐতিহাসিক সুযোগ পেয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে ছাত্র, শ্রমিক, জনতার আত্মত্যাগ জাতির জন্য এক গভীর বেদনার স্মৃতি হয়ে থাকবে। এই আত্মত্যাগ যেন কখনো বিস্মৃত না হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের জুলাই চেতনাকে পুঁজি করে কেউ যেন রাজনীতি বা ব্যবসার চেষ্টা না করেন। তিনি বলেন, জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। যারা শুধু এমপি, মন্ত্রী বা উপদেষ্টা হওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছেন, তাদের এখনো সময় আছে। রবিবার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তথাকথিত নতুন বন্দোবস্তের রাজনীতি এবং দায় ও দরদের রাজনীতির প্রবক্তাদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আপনাদের নতুন বন্দোবস্ত কি তা পরিষ্কার করে বলুন। দয়া করে দরদ ও দায়ের রাজনীতি কি সেটাও জনগণকে জানান, শুধু বক্তৃতা দিলে হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে ভেতরে ভেতরে আওয়ামী লীগের বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়া এবং সুযোগ সন্ধানী আচরণ করা সঠিক নয়। পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের রাজধানীর গুলশানের 2টি ফ্ল্যাট বুঝে নিয়েছে
দুর্নীতি দমন কমিশন। গত বছর ডিসেম্বরে অন্যান্য সম্পদের সাথে এই ফ্ল্যাট দুটি জব্দ করার নির্দেশ দেন আদালত। রবিবার সকাল 10টায় দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে গুলশান 2 এর ফ্ল্যাটটিতে এসে পৌঁছায় জয়েন্ট টাস্ক ফোর্স। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খোলা হয়। দুদক সূত্র জানায়, ফ্ল্যাট দুটির আনুমানিক বাজার মূল্য 18 কোটি টাকা, যা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের একটি অংশ হিসেবে বিবেচিত হয়েছে। তবে ফ্ল্যাটটি থেকে মূল্যবান আসবাবপত্র বা সম্পদ আগেই সরিয়ে নিয়েছে বলে ধারণা করছে দুদক টিম। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে আমরা সংসদের ভেতরে লড়াই করব, প্রয়োজনে রাজপথেও লড়াই করব। যদি গণভোটের রায় ব্যর্থ হয় তাহলে জনগণ নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আস্থা হারাবে। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি চিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন জামাত আমির। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা রক্তাক্ষরে জুলাই শীর্ষক 3 দিনব্যাপী এই বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করে। গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে অনুষ্ঠানে জামাতের আমির শফিকুর রহমান আরো বলেন, সংসদের দাবি আদায় হলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আন্দোলনের মাধ্যমে সেই দাবি আদায় করা হবে। বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাইদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ পরিবর্তন করে সেখানে যুক্ত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি। নতুন এই পরিবর্তনের অংশ হিসেবে পাসপোর্টের পৃষ্ঠাগুলোতে দেশের ঐতিহ্য ও ইতিহাসের নানা অনুষঙ্গ যুক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ই পাসপোর্টের 32 ও 33 নম্বর পৃষ্ঠায় জলছাপ হিসেবে যুক্ত হচ্ছে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি। আবু সাইদ, মুগ্ধ কিংবা ওয়াসিমদের মতো তরুণদের আত্মত্যাগের সেই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্তটি এবার ঠাঁই পাচ্ছে বাংলাদেশের নাগরিকদের আন্তর্জাতিক এই ভ্রমণ নথিতে। ডেস্কটপ ও ল্যাপটপে ওয়েব ব্রাউজারে ফিরেছে ফেসবুক। প্রায় 1.5 ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমটি স্বাভাবিক হয়েছে। এর আগে রবিবার দুপুর 2টার পর থেকে বাংলাদেশের অনেক ব্যবহারকারী ডেস্কটপ ও ল্যাপটপে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেসবুক প্রবেশে সমস্যার কথা জানিয়েছেন। বিকেল 3:30টার দিকে ব্যবহারকারীরা আবার তাদের অ্যাকাউন্টে ঢোকার সুযোগ পান। তবে তাদের অনেকেই তখন জানান, মোবাইল ফোনের ফেসবুক অ্যাপ স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাচ্ছিল। এ সময় মেটার আরেক সেবা ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়েও সমস্যা পড়ার কথা বলেছেন কেউ কেউ। তবে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মতো সেবাগুলো চালু ছিল। লিখিত ও মৌখিক পরীক্ষায় নিজের বদলে অন্যকে দিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিনব জালিয়াতির আশ্রয় নিয়েছেন তারা। ভেবেছিলেন সরকারি চাকরিটা এবার হয়ে গেল, কিন্তু শেষ রক্ষা হলো না। জনপ্রশাসন মন্ত্রণালয় অফিস সহায়ক পদে চূড়ান্ত নিয়োগপত্র পেয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়েছেন 4 যুবক। মঙ্গলবার সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়লে তাদের আটক করা হয়। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফল বহনকারী ক্যারেটের ভেতরে বিশেষভাবে গোপন করা কমপক্ষে 16 কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও ঢাকা কাস্টমস হাউসের যৌথ দল রোববার পরিচালিত অভিযানে এ চালান উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালান চক্র বিদেশ থেকে আনা ফলের চালানের আড়ালে স্বর্ণ পাচারের চেষ্টা করছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে অভিযান চালিয়ে ফলের ক্যারেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট পরিমাণ অন্তত 16 কেজি বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত চলছে। দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে কার্যকর সমাধান খুঁজতে গবেষণার প্রস্তাব আহ্বান করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি। আগ্রহী ব্যক্তিরা আগামী 15 আগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন। নির্বাচিত প্রতিটি গবেষণার জন্য সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষার প্রাসঙ্গিকতায় 5টি নির্দিষ্ট বিষয়ের উপর এই প্রস্তাবনা জমা দেওয়া যাবে। সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তির তথ্য বলছে বিষয়গুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি মৌখিক সাক্ষরতা উন্নয়ন, গণিতের চ্যালেঞ্জিং বিষয়বস্তু উপস্থাপনার কৌশল, পরিমার্জিত ডিপিএড প্রশিক্ষণের কার্যকারিতা, প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাক্রমের সামঞ্জস্য এবং প্রাথমিক শিক্ষা প্রশাসনের কার্যক্রম সহজীকরণ। ঢাকা সহ দেশের 17 জেলার উপর দিয়ে রোববার রাত 1টার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রোববার রাত 1টার মধ্যে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন ডার্খোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থা। আন্তর্জাতিক সুরক্ষায় থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় এ ধরনের হামলা স্পষ্টই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার এক বিবৃতিতে ইরানের পরমাণু শক্তি সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই হামলার খবর নিশ্চিত করে। তবে এই হামলার ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বিবৃতিতে প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনাটি ঘটল। সম্প্রতি অঞ্চলটিতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনী একের পর এক হামলা চালিয়ে আসছে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করছে এমন ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।